তো গতদিন হচ্ছে আমরা সি প্যানেলে গিয়ে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলাম এবং বলেছিলাম যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমরা যাবতীয় কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এসে কাজ করব। তো এটা আপনারা এখন যে মানে আমার সামনে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ড্যাশবোর্ডের স্ক্রিন। তো এখন কোশ্চেন থাকতে পারে যে ড্যাশবোর্ডে আপনি কিভাবে আসলেন। তো আমি কতদিন বলেছিলাম আমি আবারও দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার আহ, যে ইউআরএলটা থাকবে আপনার ডোমেইনের যে ইউআরএলটা ওই ইউআরএল এর পর স্ল্যাশ দিয়ে wp-admin এটা লিখলেই আপনার ড্যাশবোর্ডে আপনি যেতে পারবেন। এই যে এটা যখন আমি লিখেছি আমার কিন্তু সাথে সাথে ড্যাশবোর্ডটা ওপেন হয়েছে। কিন্তু অনেক এখানে দেখেন আমি যখন এখানে ওপেন হয়েছে আমার মানে সাথে সাথে কিন্তু আমি সরাসরি ড্যাশবোর্ডেই লগ ইন হয়ে গিয়েছে। আমার কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করে লগ ইন করতে হয় না। এটার কারণ হচ্ছে আমি যেহেতু সবসময় ইউজ করি এটা আমি সেভ করে রাখছি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড। কিন্তু আপনারা যখন এভাবে আসবেন তখন কিন্তু আপনাদের কাছে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আপনারা কি বলতে পারবেন ওখানে আপনারা কি ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করবেন? আচ্ছা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলেন, ইনস্টল করার সময় আহ ওই যে অ্যাডমিন অ্যাকাউন্টের ভেতরে আপনারা ইনফরমেশন দিয়েছিলেন যে অ্যাডমিন মানে অ্যাডমিন নেম আর ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড। এটা বলেছিলাম আমি আপনাদেরকে সেভ করে রাখতে বা কোথাও লিখে রাখতে বা স্ক্রিনশট নিয়ে রাখতে। ওই আপনি ওখানে যে কোনো ইউজার নেম এবং যে কোনো পাসওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন। তবে একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে এবং সেই পাসওয়ার্ডটা সেভ করে রাখতে হবে কোথাও একটা আপনার পিসিতে হোক বা আপনার মোবাইলে হোক বা যেখানেই হোক। তো ওই পাসওয়ার্ড এবং ইউজার নেমটাই আপনাকে ইউজ করে কিন্তু ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। তো লগ ইন করার যখন আপনি লগ ইন করবেন তখন আপনার সামনে এই স্ক্রিনটা ওপেন হবে, এরকম একটা ইন্টারফেস আসবে। এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আর ওয়ার্ডপ্রেস এটা তো হচ্ছে ড্যাশবোর্ড আর আপনার ওয়েবসাইট হচ্ছে এই যে আপনার যে ইউআরএলটা আছে এরকম একটা ইউআরএল আপনাকে দেওয়া হবে। এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক। যেমন হচ্ছে এইটা হচ্ছে আমি দেখেন এখান থেকে ভিজিট সাইট করি। এখান থেকে আমি এই যে ড্যাশবোর্ড থেকে আমি কিন্তু আমার ওয়েবসাইটটা দেখতে কেমন সেটা আমি দেখতে পারবো। তো এখানে ক্লিক করে আমি আরেকটা ট্যাব ওপেন করছি। এই যে আমার ওয়েবসাইটটা দেখতে হচ্ছে বর্তমানে হচ্ছে এরকম আছে। তো এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড বলা হয় এটাকে, হ্যাঁ? এইটাই আমরা কিন্তু আমরা দেখতে পাই বা আমাদের ইউজাররা বলেন বা আমাদের ভিজিটররা বলেন, তো তারা কিন্তু এরকমটাই দেখতে পাবে। কিন্তু এর জন্য এইটাকে বলা হয় হচ্ছে ফ্রন্ট এন্ড। আর এই যে আপনার ড্যাশবোর্ডটা এটা কিন্তু দেখতে পায় না। কিন্তু এখান থেকেই কিন্তু আমরা কাজগুলো করব বা পেজটাকে সাজাবো বা ডিজাইন করব। তো এখান থেকে আমরা করব। কিন্তু এটা কিন্তু সবাই দেখতে পাবে না। এটাকে বলা হয় হচ্ছে ব্যাক এন্ড। তাহলে ড্যাশবোর্ডটা হচ্ছে আপনার ব্যাক এন্ড হিসেবে কাজ করে। আর আপনার ওয়েবসাইটের যে লুকটা এটা হচ্ছে আপনাকে ফ্রন্ট এন্ড হিসেবে কাজ করে। মনে থাকবে ড্যাশবোর্ডটা হচ্ছে ব্যাক এন্ড আর ওয়েবসাইটের যে ইন্টারফেসটা বা ওয়েবসাইটের যে ডিজাইনটা ওয়েবসাইটটা দেখতে যেরকম এটাকে বলা হয় হচ্ছে ফ্রন্ট এন্ড। যেটা দেখা যায় যেটা ভিজিবল সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আর এটার পেছনে যে এই জিনিসটা তো ডিজাইন যেরকমটাই করা হয়েছে এই কাজগুলো যেখানে করা হচ্ছে সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে ব্যাক এন্ড। মানে ওইটা হচ্ছে পেছনে থাকতেছে এ কারণে এটা ব্যাক এন্ড। আর এই জিনিসটা যেহেতু সামনে থাকতেছে এ কারণে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। তো আমাদের কাজ শিখতে হবে হচ্ছে ব্যাক এন্ড থেকে, কারণ ব্যাক এন্ডে কাজ করেই আমরা ফ্রন্ট এন্ডটা দেখতে পাই, ফ্রন্ট এন্ডটাকে দেখতে পাবো। তো গতদিন বলেছিলাম যে একটা ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি। তো এ কারণে আমাদের প্রথমেই আগে পেজ ক্রিয়েট করতে হবে।
তো পেজ ক্রিয়েট করার জন্য এখানে আমাকে ড্যাশবোর্ডে দেখেন পেজের অপশন আছে, পেজেস লেখা দেখতে পাচ্ছি হয়তো সবাই। তো এই পেজেস এর ভেতরে অ্যাড নিউ এই জায়গায় যেতে হবে। আমরা হচ্ছে আজকে কি করে পেজ ক্রিয়েট করতে হয় সেটা শিখবো। তো সেটা শেখার জন্য আমাকে ওই যে পেজেসে যেতে হবে, পেজেসে গিয়ে অ্যাড নিউ, অ্যাড নিউতে আসার পর আমাকে পেজের একটা টাইটেল দিতে হবে। তো পেজের আমরা যে কোনো একটা টাইটেল আমরা দিতে পারি, যেমন আমি একটা হোম ওয়েবসাইট থেকে আগে একটু দেখে আসি একটা ওয়েবসাইট দেখতে কেমন হয়। হয়তো নেটওয়ার্কটা একটু স্লো কাজ করতেছে আমার এখানে, এ কারণে হচ্ছে এটা একটু লোড নিতে সময় লাগতেছে। তো আমি যাই হোক, আমি আমার আলোচনাটা চালিয়ে যাই। আচ্ছা, যাই যাই হোক, আমি হচ্ছে এটা থেকেই বুঝাই। একটা ওয়েবসাইটে কিন্তু হচ্ছে প্রথমে আমরা যে এরকমে দেখতে পাই যে একটা এরকম হেডিং থাকে, এবং হেডিং এর এপাশে একটা হচ্ছে লোগো থাকে, এবং এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে মেনু বার বলে। তো এই যে মেনু বারে দেখেন যে নামগুলা শো করতেছে, হ্যাঁ, মেনু বারে যে আপনার এলিমেন্ট গুলা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা পেজ। এবং এই যে এখানে যে নামগুলো শো করতেছে, এগুলা হচ্ছে ওই পেজের টাইটেল বা ওই পেজের নাম। তো প্রথমে যখন আপনি একটা পেজ তৈরি করবেন, তাহলে তার একটা নাম আপনাকে দিতে হবে। তো সে কারণে আমি যখন পেজেস থেকে অ্যাড নিউতে গেলাম, অ্যাড নিউতে যাওয়ার পরই এখানে আমাকে অ্যাড টাইটেল মানে পেজের একটা নাম দিতে বলছে। তো পেজের নাম দেওয়ার জন্য আমি এখন আপনাদের কারোর একটা নাম এখানে ইউজ করি। আমি এখানে আরিফ দিলাম। এটা হচ্ছে আমার কি হবে বলেন তো? এটা হচ্ছে আমার পেজের নাম, তো পেজের টাইটেল। ওকে। এখন একটা পেজের ভেতরে সাধারণত কি থাকে দেখি, এগুলো এখনো ওপেন হয় নাই। একটা পেজের মধ্যে আপনার বিভিন্ন কন্টেন্ট থাকে, বিভিন্ন লেখা থাকে, বিভিন্ন ইমেজ থাকে, তারপর হচ্ছে ইমেজের হেডিং থাকে। এইগুলাই কিন্তু থাকে, এগুলাকেই আপনার মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ডিজাইন করাটাই হচ্ছে আমাদের কাজ। তো এখন আমরা এই যে কি করে হেডিং অ্যাড করতে হয়, কি করে ইমেজ অ্যাড করতে হয় সেগুলো একটু দেখি। তো এটা আমরা কি পরে দেখবো। তো আগে হচ্ছে আমি এই যে টাইটেল দিলাম একটা পেজের, টাইটেল দিয়ে আমি যদি এটাকে হচ্ছে পাবলিশ করে দেই, পাবলিশ করে দিচ্ছি, আমার পেজটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। এখন একটা ভিউ করি আমার পেজটা, এই পেজটা কিন্তু পুরো ব্ল্যাঙ্ক, এর মধ্যে কিন্তু কিছু নাই, কোনো ডিজাইন নাই, কোনো কন্টেন্ট নাই, কোনো ইমেজ নাই, কিছুই নাই, শুধু জাস্ট এর হেডিংটা এখানে শো করতেছে। আর এই যে দেখেন, আমি বললাম যে টাইটেলটা কি হবে আমার, এই যে মেনু বারে কিন্তু শো করবে। দেখেন এখানে আমি যেই পেজটা তৈরি করেছি সেই কিন্তু আমার এটা মেনু বারে অ্যাড হয়ে গিয়েছে, মেনু বারে কিন্তু এটা শো করতেছে, এই যে শো করতেছে। তাহলে আমার একটা পেজ এখন তৈরি হলো। পেজ কিন্তু আমরা তৈরি করেছি। এখন পেজ তো তৈরি করলাম। তো আবার হচ্ছে ব্যাকে যাই। পেজ তো তৈরি হয়ে গেল, তাই না? এখন এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। তো পেজটা এখন আছে কোথায়? তাই না? পেজটা এখন কোথায় আছে সেটা আমাকে দেখার জন্য এই যে আবার পেজেস এর ভেতর যেতে হবে। পেজেস এর ভেতর গিয়ে এই যে অল পেজেস এ ক্লিক করতে হবে।
অল পেজে ক্লিক করলে আমি এখানে যত পেজ ক্রিয়েট করেছি সব পেজ আমি এখানে দেখতে পাবো। এই যে সেকেন্ড ইয়াতেই আমি দেখতে পাচ্ছি যে আমি এইমাত্র যে পেজটা ক্রিয়েট করেছি সেটা কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি। এখন ওই পেজটা তো আমি একটু আগেই দেখলাম যে ওটা ব্ল্যাঙ্ক ছিল, ওর ভেতরে কোনো ডিজাইন ছিল না। তো ওটাকে এখন আমি ডিজাইন করব। যদিও এখন আমি যেভাবে ডিজাইন করছি পরবর্তীতে এভাবে আর আমি ডিজাইনটা করব না। আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে আমি ডিজাইনটা পেজ বিল্ডারের মাধ্যমে আপনাদেরকে শেখাবো, বাট এটা হচ্ছে বেসিক। এই যে এডিটরটা এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর, এটাকে গুটেনবার্গ এডিটরও বলা হয়। তো এটার মাধ্যমে আমি এখন আপনাদেরকে এডিট করে দেখাচ্ছি, কিন্তু আপনাদেরকে বেসিক আইডিয়া দেওয়ার জন্য। কিন্তু পরবর্তীতে আমি আর এভাবে ডিজাইন করব না, তো সেটা পরের জিনিস পরে দেখবো। এখন একটু দেখে আসি। তো যেহেতু আমরা পেজটাকে এখন ডিজাইন করব, সেহেতু এই যে আমাকে মাউসের কার্সরটা এই পেজের উপরে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এখানে হচ্ছে আমরা বিভিন্ন অপশন দেখতে পাবো। তো আমরা যেহেতু এখন ডিজাইন করব পেজটাকে, সেহেতু আমরা এই যে এডিট বাটনে ক্লিক করব। আচ্ছা, এডিট বাটনে ক্লিক করেছি। এখন এখানে আমি যে বিভিন্ন কন্টেন্ট অ্যাড করব বা ইমেজ অ্যাড করব, সেগুলো কি করে অ্যাড করব, সেটা অ্যাড করার জন্য আমাকে এই যে প্লাস আইকন বা এটাকে অ্যাড ব্লক বলা হয়, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখেন আমার সামনে বিভিন্ন অপশন শো করতেছে। তো প্রথমেই আমি যে ইমেজ নেই বা কন্টেন্ট নেই, যাই নেই, প্রত্যেকটা জিনিসেরই কি একটা হেডিং থাকে, তাই না? হেডলাইন থাকে। যেমন আপনারা যদি কোনো প্যারাগ্রাফ লেখেন বা কম্পোজিশন লেখেন, এসে লেখেন, রচনা লেখেন, প্রথমে কিন্তু তাকে একটা হেডিং উপরে লিখে দিতে হয়। হেডিংটা একটু বড় হয়, তাই না? ভেতরের লেখার থেকে একটা হেডিংটা বড় হয়। তো এখানেও সেই কাজটাই করবে। তো একটা হেডিং লেখার জন্য আমাকে এই হেডিংটা নিয়ে আসতে হবে। তো এখানে আমি শুধু ক্লিক করব। এখানে ক্লিক করব। এখন আমি যেই লেখাটা লিখতে চাই বা আমার হেডিংটা যেটা হবে সেটা আমি এখানে লিখে দিতে পারি। তো আমি একটা ডেমো টেক্সট নিয়ে আসি। সাপোজ এটা হচ্ছে আমার হেডিং হবে। তো এটা আমি কপি করে জাস্ট এখন আপনাদেরকে দেখানোর জন্য এখানে পেস্ট করে দিচ্ছি। দেখেন এই লেখাটা কিন্তু মানে বড় করেই আসছে। এখন এই লেখাটা যদি আমি আরো বড় করতে চাই, তো সেক্ষেত্রে এখানে দেখেন H2 লেখা। এটা যদি আমি এইচ অন করে দেই তাহলে আরো বড় হয়ে গেল। এইচ অন হচ্ছে সব থেকে বড় আপনার মানে লেখাটাকে বড় করার জন্য হচ্ছে এইচ অন হচ্ছে সব থেকে বড় ট্যাগ। আপনারা এখনো ওয়েব ডিজাইনের ক্লাস আপনাদের স্টার্ট হয় নাই, তো হলে এটা আপনারা আরো ভালো বুঝতে পারবেন। আহ, এই যে হেডিং এর জন্য, হেডিং লেখার জন্য 6টা ট্যাগ থাকে। হ্যাঁ, 6টা ট্যাগ হচ্ছে H1, H2, এই যে এখানে আমি ক্লিক করি, এই যে H1, H2, H3, H4, H5, H6। তো এই ট্যাগের কাজ হচ্ছে আপনার হেডিং কতটা ছোট হবে এবং কতটা বড় হবে। এখানে আপনি হয়তো এখানে এটা পেজের শুরু, হয়তো বা স্পেসটাও বড়, এখানে আপনি H1 বা H2 হেডিং ইউজ করতে পারেন। কিন্তু ছোট ছোট জায়গায় বা ছোট ছোট লেখার জন্য কিন্তু হেডিং আবার ছোট হয়, তাই না? তো সেক্ষেত্রে আপনার হেডিং এর সাইজটাও ছোট করে দিতে হবে। তো সেই কারণে আপনার যখন যে সাইজের হেডিং প্রয়োজন পড়বে সেটা আপনি তখন ইউজ করবেন। তো H1 হচ্ছে সবচাইতে বড়। আপনার যদি H1 এর থেকে একটু ছোট লাগে, H2 হচ্ছে আরেকটু ছোট। তারপর আহ H3 হচ্ছে H2 থেকে ছোট, H4 আরো একটু ছোট, দেন H5, এন্ড এট লাস্ট সবচাইতে ছোট হচ্ছে H6। এই যে একদম ছোট হয়ে গেছে। তো এটা আপনাদের প্রয়োজন মতো ইউজ করবেন। তো এখন আমি এখানে H1 ইউজ করছি। কিন্তু লেখাটা দেখেন একদম লেফট সাইড থেকে আছে না? তো আমি চাচ্ছি যে আমার হেডিংটা একদম আপনার সেন্টার বা মিডিলে থাকুক। তো সেটার জন্য এই যে এখান থেকে আমি অ্যালাইনমেন্টটা চেঞ্জ করে দিতে পারবো। এটা দেখেন অ্যালাইন টেক্সট লেফট করা, এটা আমি সেন্টার করে দিব। এই যে আমার লেখাটা সেন্টারে চলে আসলো।
খুব সহজেই। আপনি চাচ্ছেন এই লেখাটা আরো একটু বোল্ড হয়ে থাকুক। এমনিতেই হচ্ছে আপনার হেডিং লেখাটা বোল্ড আকারে থাকে। তো আপনি যদি আরো একটু বোল্ড করতে চান সেক্ষেত্রে আপনি যে বোল্ডে, আচ্ছা বোল্ডে ক্লিক করার পর বোল্ড হয় নাই। এটাকে আগে আপনি একটু সিলেক্ট করে নেন। সিলেক্ট করে এবার হচ্ছে আপনি বোল্ড করেন। দেখেন এটা আগের থেকে লেখাটা মোটা হয়েছে। এটাকে আপনি একটু কালারফুল করতে চাচ্ছেন। তো সেজন্য এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে যে নিচে চলে আসেন। এখানে হচ্ছে টেক্সটের কালার আছে। এখান থেকে আপনি এই কালারগুলো ইউজ করতে পারবেন। এই কালারগুলো ছাড়াও আরো যদি অন্য কোনো কালার আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে যে কাস্টম কালারে চলে যাবেন। কাস্টম কালারে আপনি সব ধরনের সব কালার পেয়ে যাবেন এখান থেকে। এখান থেকে এবার আপনি আপনার পছন্দ মতো কালার ইউজ করতে পারবেন। তো আমি একটা কালার এখানে সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এই যে আমার এটা কালারফুল হয়ে গিয়েছে। এখন আমি হেডিং তো দিলাম, তাই না? এখন আমি চাচ্ছি এখানে একটা ইমেজ আনতে। ইমেজ আনার জন্য আমাকে আবার এই যে প্লাস আইকন, এটাকে অ্যাড ব্লক বলা হয়, অ্যাড ব্লকে ক্লিক করলাম এবং এখানে এই যে ইমেজ, এই ইমেজে আমি ক্লিক করব। দেখেন ইমেজে ক্লিক করলে এখানে শো করতেছে আপলোড, আবার হচ্ছে মিডিয়া লাইব্রেরি। তো আগে আমি আপলোডে ক্লিক করি। আপলোডে ক্লিক করলে হবে কি, এখান থেকে আপনি আপনার পিসির অ্যাক্সেসটা পেয়ে যাবেন। আপনার ডেস্কটপ বা ল্যাপটপের যে ফোল্ডারের মধ্যে ইমেজ আছে সেখান থেকে আপনি একটা ইমেজ নিয়ে আসতে পারবেন। আপনি এখান থেকে যে কোনো একটা ইমেজ এখানে আনতে পারবেন চাইলে। তো এখানে থেকে আমি এখান থেকে একটা ইমেজ দেখি কোনটা আনা যায়। এই ইমেজটা নিয়ে আসি। এই যে আমি ইমেজটা নিয়ে আসছি। এই ইমেজটাও কিন্তু একদম লেফট থেকে আসছে, তাই না? তো আমি কিন্তু চাইলে এটার অ্যালাইনমেন্টে যে এখান থেকে চেঞ্জ করে দিয়ে এটাকে আমি সেন্টারে করে দিলাম। এই যে এটা সেন্টারে হয়ে গেল। এরপর হচ্ছে এটাকে যদি আমি একটু রাউন্ড করতে চাই তাহলে এই যে দেখেন পাশে রাউন্ডেড আছে, স্টাইল রাউন্ডেড। এটাকে আমি এই যে একটু রাউন্ড শেপ করে দিলাম। এরপর আপনি চাচ্ছেন এই ইমেজটাকে আর একটু ছোট করতে, তাহলে এই যে সাইডে দেখেন এই যে ডট ডট আসছে, এখানে আপনি একটু কার্সরটা রেখে একটু কমাই দেন। এই যে এটা ইমেজটা কিন্তু ছোট হয়ে আসতেছে। এভাবে আপনি চাইলে ইমেজটা একটু ছোট বড় করতে পারবেন। ইমেজের কিন্তু ক্যাপশন থাকে। তাহলে এখানে আপনি চাইলে যে রাইট ক্যাপশন, এখানে আপনি ক্লিক করেন, ক্লিক করলেই আপনি এখানে ইমেজের ক্যাপশন দিতে পারবেন। তো এটা ফার্স্ট ইমেজ, আমি সেটাই লিখে দিই। আমি ইমেজের একটা ক্যাপশনও দিলাম। এখন এই ক্যাপশনটাকেও কিন্তু আপনি চাইলে এখান থেকে ডিজাইন করতে পারবেন বা কালার করতে পারবেন। তারপর একটু এটাকে ইটালিক করে দেই। আচ্ছা, এই যে আমি ইমেজের ক্যাপশনটাও চেঞ্জ করলাম। এরপর হচ্ছে আমি এখানে একটা কিছু কন্টেন্ট লিখবো। এখানে কিছু প্যারাগ্রাফ আকারে আরো কিছু টেক্সট আমি এড করব। এটা তো ছিল আমার হেডিং। এখন এখানে আমি ২, ৩, ৪ লাইনের কিছু কথা এখানে লিখবো। তো সেটা লেখার জন্য আমাকে কি করতে হবে? সেটা লেখার জন্য আমাকে এই যে প্যারাগ্রাফ, এখানে যেতে হবে। প্যারাগ্রাফে ক্লিক করলাম। অ্যাড ব্লকে গিয়ে প্যারাগ্রাফ। আবারও আমি দেখাই, অ্যাড ব্লক, দেন হচ্ছে প্যারাগ্রাফ। তো এখানে এখন আমি ডেমো টেক্সট এখান থেকে নিয়ে আসি। কিছু লেখা এখান থেকে নিয়ে যাই। আচ্ছা, এখানে আমি কিছু লেখা নিয়ে এসেছি। তো এটার ক্ষেত্রেও আপনি এই যে হেডিং এর ক্ষেত্রে যেরকম যা, যা করেছিলেন এখানেও কিন্তু আপনি সেটা করতে পারবেন। এখানে আপনি যদি পুরো লেখাটাকে সিলেক্ট করেন, পুরো লেখাটাকে সিলেক্ট করে আপনি পুরো লেখাটাকে আপনি ইটালিক করতে পারবেন, বোল্ড করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। তারপর আ আ আচ্ছা, আমি একটা, একটা করে যাই। তো এখন আপনি চাচ্ছেন পুরো লেখাটাকে আপনি চেঞ্জ করবেন না। আপনি চাচ্ছেন যে এর ভেতরে এই মাঝের এই লেখাটুকু একটু হাইলাইট হয়ে থাকবে। তাহলে আপনার কি করতে হবে? মাঝের এইটুকুকে আপনি সিলেক্ট করবেন। পুরো লেখাটা আপনি সিলেক্ট করবেন না। তো এটাকে একটু হাইলাইট করার জন্য এটাকে আপনি বোল্ড করেন।
এটাকে আপনি ইটালিক করে দেন, এটার কালার আপনি চেঞ্জ করেন। এই যে এখন কিন্তু এই পুরো লেখাটার ভেতরে এটা কিন্তু একটু আপনার আলাদা মনে হচ্ছে, এটা একটু হাইলাইট হয়ে আছে, এটা কিন্তু চোখে পড়তেছে। তো এভাবে এখানে আরো অনেকগুলো অপশন আছে, এগুলো আপনারা যে প্র্যাকটিস করে করে দেখবেন। আর এখানে এখন দেখতে পারেন, কিন্তু পরবর্তীতে আমরা আর এই জায়গাটায় এসে কাজ করব না। এটা হচ্ছে জাস্ট এখন আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য। এখন আমরা ধরেন এখানে তো লেখা এনেছি। তো আমার ধরেন এরকম আমরা দেখি যে অনেক লেখার পর একটু লেখা থাকে যে রিড মোর বা ক্লিক হেয়ার এই ধরনের কথা থাকে। সেটা হচ্ছে কি থাকে, সেটা কিন্তু একটু ক্লিকেবল থাকে বা লিঙ্ক করা থাকে সেই লেখাটা। তাই না? সেই লেখাটায় ক্লিক করা যায়। তো এইরকম কাজ যদি আপনি করতে চান, তো আমি আগে এখানে লিখি। আমি এই যে রিড মোর লিখলাম। বাট এখানে দেখেন এটাকে কি মনে হচ্ছে এটাকে ক্লিক করা যাবে? এটা কিন্তু ক্লিকেবল হয় নাই। এটাকে আমার ক্লিকেবল তৈরি করতে হবে। তাহলে এটাকে আমি কি করে একটা লিঙ্কেবল করব? এটাকে আমি তাহলে এট ফার্স্ট সিলেক্ট করব। এই যে সিলেক্ট করেছি। এখন এটাকে লিঙ্কেবল করার জন্য এই যে এখানে লিঙ্ক অপশন আছে। কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করলেও এটা হয়। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে, আচ্ছা, এটাকে ক্লিকেবল করব তার মানে কি এখানে ক্লিক করলে আমার সামনে অন্য একটা ট্যাব ওপেন হবে বা অন্য একটা পেজ ওপেন হবে। তো সেই ট্যাব এবং পেজটা ওপেন করার জন্য সেই ট্যাব বা পেজের লিংকটা তো আমার এখানে দিয়ে দিতে হবে। তো আমি ধরেন এখানে মানে আপনাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য এখানে গুগলের লিংকটা দিয়ে দিলাম। এখানে আমি গুগলের লিংকটা দিয়ে দিলাম, দিয়ে আমি হচ্ছে এখানে এই যে এটাকে এটা হচ্ছে দিলে সাবমিট হয়ে যাবে, বা আপনি কিবোর্ড থেকে ইন্টার প্রেসও করতে পারেন। দেখেন এখন কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, আমি কিন্তু এর কোনো কালার চেঞ্জ করি নাই, কিন্তু এটার কিন্তু এখন কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এবং এটা এখন কিন্তু মনে হচ্ছে যে এটাতে ক্লিক করা যায়। আচ্ছা, তো এখন আমি এই পেজটা আপডেট করি। আপডেট করে এখন একটু ভিউ করি। দেখেন আমি কেবলমাত্র এই পেজটা এখন ডিজাইন করেছি, এবং এখন দেখেন আগে কিন্তু এইটা কি ব্ল্যাঙ্ক ছিল, এখন কিন্তু এটা আর ব্ল্যাঙ্ক নেই। এখানে একটা হেডিং এনেছি, ইমেজ এনেছি, কিছু লেখা এনেছি, এবং এই যে এখানে কিন্তু আমি একটা মানে ক্লিক করার মতো একটা লিঙ্কও আমি এখানে তৈরি করেছি। দেখেন এখানে আমি যখন যাচ্ছি তখন একটা হ্যান্ড আইকন আসতেছে। দেখেন বাকি উপরের কোনো লেখা বা ইমেজের উপরে কিন্তু এটা হচ্ছে না। এটা শুধুমাত্র যখন আমি এই লেখাটার উপরে আমার কার্সরটা যাচ্ছে তখন এই হ্যান্ড আইকনটা আসছে। এটার মানে আমরা বুঝি যে এখানে যেহেতু এই যে একটা হ্যান্ড আইকনটা আসতেছে, এর মানে এটাকে ক্লিক করা যায়। তাহলে এখন একটু এখানে আমরা কি লিংক দিয়েছিলাম? গুগলের লিংক দিয়েছিলাম, তার মানে এটাতে ক্লিক করলে কিন্তু গুগলে চলে যাবে। তো আমি এটাতে ক্লিক করি। এই যে যখন আমি এটাতে ক্লিক করলাম তখন কিন্তু এই যে দেখেন আমি গুগলের ওয়েবসাইটে চলে এসেছি। এখন একটা ব্যাপার হচ্ছে আমি কিন্তু আমার ওয়েবসাইটটা থেকে বের হয়ে গিয়েছি। আমি আমার ওয়েবসাইট থেকে বের হয়ে কিন্তু গুগলের ওয়েবসাইটে চলে আসছি। এখন এখানে আপনার ওয়েবসাইটে কিন্তু এরকম অনেক বাটন থাকবে বা লিংক থাকবে। তো যেসব লিংকে ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে যদি চলে যায়, আপনার ওয়েবসাইট থেকে যদি বের হয়ে যায়, তাহলে সেটা নিশ্চয়ই ভালো হবে না। কারণ আপনি তো চাবেন যে আপনার ট্রাফিক বা আপনার ভিজিটরকে ধরে রাখতে, আপনার ইউজারকে ধরে রাখতে। তা সে যদি আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে যায়, তাহলে সে কিন্তু অন্য একটা ওয়েবসাইটে কনভার্ট হয়ে গেল, আপনার থেকে সে ডাইভার্ট হয়ে গেল। তো সে কারণে আমাকে যে কাজটা করতে হবে, আমি আবার ব্যাকে ফিরে যাই। এখানে আমি যখন এই যে লিংক তৈরি করেছিলাম, তখন হচ্ছে আমার আহ, একটা অপশন ওপেন হয়েছিল, আপনারা খেয়াল করেছিলেন কিনা, আমি আবারও এটা সিলেক্ট করি।
এই যে এটা আমি সিলেক্ট করি, এখানে দেখেন এখানে তো এই যে আমি গুগলের ইউআরএলটা দিয়েছিলাম, এটা আমি চাইলে চেঞ্জ করে অন্য একটা লিংক দিতে পারি এই এডিটে ক্লিক করে। আর নিচে দেখেন এই বাটনটা তখনও ছিল, একটা বাটন ছিল পাশে লেখা ওপেন ইন নিউ ট্যাব, এটা হচ্ছে অফ করা আছে। এই বাটনটা যদি আমি অন করে দেই, এখন আমি আবার আপডেট করি, এবার আমি আবার ভিউ করি, এটা এটাকে এবার এখন আমি ক্লিক করি, দেখেন এখন আমি যখন ক্লিক করেছি আমি আমার দেখেন স্টিল আমার ওয়েবসাইটটাই কিন্তু ওপেন আছে। কি হলো এখানে, আমি যেহেতু ওপেন ইন নিউ ট্যাব এই কাজটা করেছি, সে কারণে কি হয়েছে আমার পাশে আলাদা একটা ট্যাব ওপেন হয়ে সে ওই ওয়েবসাইটটাতে গিয়েছে। সে কিন্তু সরাসরি আমার ওয়েবসাইটের মধ্যেই ও মানে আমার ওয়েবসাইট থেকে কিন্তু সরাসরি ওয়েবসাইটে চলে যায় না, আমার ওয়েবসাইটটা কিন্তু এখান থেকে হারিয়ে যায়নি, আমার ওয়েবসাইটটা কিন্তু এই যে পাশে আছে। ও কি করেছে আমার ওয়েবসাইটের পাশে আরেকটা ট্যাব ওপেন করেছে এবং সেখানে সে গুগলের ওয়েবসাইটটা ওপেন করেছে। আমি কি এই জিনিসটা বোঝাতে পেরেছি? এটা বুঝতে কি কারো কোনো জি প্রবলেম ম্যাডাম। আছে? আচ্ছা, তো এভাবে না, কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে সিএসএস এর অ্যাঙ্কর ট্যাগের কাজ করে আর কি, মানে হ্যাঁ নতুন হ্যাঁ করে একটা ট্যাব ওপেন করে লিংক ধরাই দেওয়া। হ্যাঁ 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 আহ, আপনি হয়তো বা এইচটিএমএল সিএসএস করেছেন এই কারণে এটা মানে বুঝতে পেরেছেন, বাট এখানে হয়তো সবাই অ্যাঙ্কর ট্যাগ এখন বুঝবে না, তবে হ্যাঁ হ্যাঁ, সবাই বুঝতে পারবেন কারণ আপনাদেরকে এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট আরো অন্যান্য ল্যাঙ্গুয়েজ আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হবে, তখন এগুলো আরো ভালো করে বুঝতে পারবেন। তবে এখন আমি যেভাবে বুঝালাম সেভাবেই মনে রাখেন। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমরা দেখলাম যে কি করে হচ্ছে পেজ ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, এখন পেজটা আমি ক্রিয়েট করলাম এবং দেখলাম যে ওটা কিন্তু সাথে সাথে মেনুতে অ্যাড হয়ে গিয়েছে। কিন্তু মেনুতে কিন্তু সবসময় সাথে সাথে পেজ অ্যাড হয়ে যায় না, মেনুতে কিন্তু অ্যাড করে দিতে হয়। যেহেতু এখানে আমি আগেও কাজ করেছি যে কারণে এটা সরাসরি ওভাবে অ্যাড হয়ে গিয়েছে, বাট আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা নাও হতে পারে। তো মেনুতে অ্যাড করার জন্য আসলে আমাকে মেনু তৈরি করতে হয়। হ্যাঁ, এখন আমরা দেখব কি করে মেনু তৈরি করতে হয়। তো মেনু তৈরি করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমি কিন্তু এখন আবার আমার ড্যাশবোর্ডে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ড্যাশবোর্ডে আছি। তো এই ড্যাশবোর্ডে এখানে হচ্ছে অ্যাপিয়ারেন্স অপশন আছে। এই যে এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। এখান থেকে হচ্ছে আপনার আহ নিচেই দেখেন মেনুজ, এই মেনুজে গিয়ে আমি মেনু ক্রিয়েট করব। তো এখানে যা আছে আমি সব আগে রিমুভ করে দেই, না হলে আপনারা বুঝতে পারবেন না। আপনাদের কিন্তু এরকম থাকবে না। এখানে যেহেতু আগে থেকে আমার কাজ করা আছে যে কারণে এগুলো শো করতেছে। আচ্ছা, আপনাদের পুরোপুরি এরকম থাকবে, এরকম পুরো ব্ল্যাঙ্ক এরকম থাকবে, কোথাও কোনো কিছু দেওয়া থাকবে না বা লেখা থাকবে না। তো এট ফার্স্ট আপনাকে মেনু তৈরি করার সময় মেনুর একটা নাম দিতে হয়। তো মেনুর নাম সাধারণত প্রাইমারি মেনু বা মেইন মেনু এ ধরনের নাম হয়। এখানে ক্লিক করার সাথে সাথে যে আমাকে এগুলো সাজেস্ট করতেছে এই কারণে, কারণ আমি এগুলো ইউজ করেছি সে কারণে। আপনারা হয়তো যখন লিখবেন আপনাদের হয়তো এরকম সাজেস্ট করবে না। তো আপনারা কয়েকবার ইউজ করলে তখন আপনাদেরও সাজেস্ট করবে। এটা হচ্ছে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন, তো এ ধরনের নাম দেওয়া হচ্ছে বেটার। তো আমি এখানে এখন প্রাইমারি মেনুটা লিখে দিলাম। এটা লেখার পর এখানে যে সেভ মেনু, এই সেভ মেনুতে ক্লিক করতে হবে। সেভ মেনুতে ক্লিক করার পর এবার হচ্ছে এখানে আপনাকে মেনুতে আইটেম অ্যাড করতে হবে।
আচ্ছা, তার আগে হচ্ছে যে মেনু সেটিংস। মেনুটা আপনার অ্যাকচুয়ালি কোথায় শো হবে, মেনুর লোকেশনটা বলে দিতে হবে। সে কারণে হচ্ছে এই ২ টা অপশন আপনি সিলেক্ট করে রাখবেন। এরপর এখন মেনুতে আমি বলেছিলাম যে মেনুতে কি থাকে, পেজ এড করতে হয় কিন্তু। মেনুতে এই যে আ এখানে কিন্তু আ এই যে এখানে যেগুলো শো করতেছে এগুলো কিন্তু সবই হচ্ছে পেজ। এটা আমি এখন একটু রিফ্রেশ করি। দেখেন এখন কিন্তু কোনো কিছু আর শো করতেছে না। কেন শো করতেছে না? কোনো পেজই শো করতেছে না। কেন বলেন তো? কারণ আমি তো ওগুলো রিমুভ করে দিয়েছি। কারণ আপনাদেরকে ১ম থেকে নতুন করে দেখাবো। এখন কিন্তু দেখেন এগুলো আর শো করছে না। তো এখন আমার এখানে তো তাহলে মেনুতে আইটেম এড করতে হবে। আমি এখানে আমার কিন্তু আপনারা দেখেছিলেন এখানে অনেকগুলো পেজ তৈরি করা। আমি কিন্তু সবগুলো পেজকে মেনুতে এড করব না। আমার যেই পেজগুলোকে মেনুতে এড করা প্রয়োজন শুধুমাত্র সেই পেজগুলোকেই আমি মেনুতে রাখবো। তো যেহেতু আমি আ আজকে আপনাদের সামনে এই পেজটা ক্রিয়েট করেছি, তো আমি এই পেজটাকে অবশ্যই রাখবো। তারপর হচ্ছে আমি এই হোম পেজটাকে রাখবো। আ তারপর আমি আরো কয়েকটা পেজ নিয়ে নেই এখানে। আচ্ছা, এই হোমটা না নিয়ে এটা নিব না। এই হোমটা নেই। এছাড়া একটা কন্টাক্ট পেজ নেই, সার্ভিস পেজ নেই। ধরেন আমি এই কয়টা পেজকে আমার মেনুতে আমি এড করলাম। এখন মানে সিলেক্ট করলাম। এখন আমি কি করব, এই ইয়াগুলাকে মেনুতে এড করব। এ কারণে হচ্ছে আমি এখন এড মেনুতে ক্লিক করব। এড টু মেনু। দেখেন এগুলোতে আমি যখনই ক্লিক করলাম সাথে এগুলো কিন্তু আমার মেনুতে এড হয়ে গিয়েছে। এই যে ৪ টা পেজ আমি এড করেছি। এগুলো মেনুতে এড হয়ে গেছে। এখন আমার কি করতে হবে? এটাকে সেভ করতে হবে। সেভ মেনু। সেভ মেনু করলাম। এখন আপনারা চলেন দেখে আসি ওয়েবসাইটটা দেখতে কেমন হয়েছে। আমি আবার রিফ্রেশ করি। এই যে দেখেন, আমি মাত্র হচ্ছে ৪ টা আইটেম মেনুতে এড করেছি। সেই ৪ টাই কিন্তু এখন এখানে শো করতেছে। এখন সাধারণত কি থাকে? হোমটা ১ম এ থাকে, তাই না? কি যেন আসলো? প্রথমে হচ্ছে হোম, সাধারণত আমরা দেখি যেকোনো ওয়েবসাইটের ১ম এ হোম থাকে। তারপর অন্যান্য পেজ থাকে। তাহলে এখানে তো আগে ১ম এ আমার এই যে এইমাত্র যে পেজটা ক্রিয়েট করলাম সেটা শো করতেছে। মানে এলোমেলো আছে। তাহলে এটা আমাকে সাজাতে হবে। তাহলে কি করে সাজাবো? সাজানোর জন্য আমাকে যে কাজটা করতে হবে, হোমটাকে আমি চাচ্ছি ১ম এ আনতে। তাহলে কি করব? এটার উপর কার্সর নিয়ে চেপে ধরে আমি এই যে উপরে নিয়ে আসবো। এরপর আমি হোমের পর রাখতে চাচ্ছি হচ্ছে আ সার্ভিসকে। হোমের পর সার্ভিস নিয়ে আসলাম। এই এই পেজটাকে দিতে চাচ্ছি একদম লাস্টে। লাস্টে দিয়ে দিলাম। এরপর আবার আমাকে সেভ করতে হবে। এরপর আমি আবার ওয়েবসাইটটা একটু দেখি। রিফ্রেশ করি। এই যে দেখেন এখন আমি ঠিক যেভাবে সাজালাম, এখন এটা কিন্তু ঠিক সেভাবেই আসছে। ১ম এ হোম, দেন সার্ভিস, দেন কনট্যাক্ট, দেন আরিফ। তো এভাবে আমরা মেনুতে পেজ সাজাতে পারি। আচ্ছা, এভাবে তো সাজাতে পারি। কিন্তু অনেক সময় আমরা আ দেখি না যে সাব মেনু থাকে, বা আমার যদি এখানে আরো পেজ থাকতো, হ্যাঁ? পাশাপাশি যদি আমি আরো পেজ রাখি সেটাও কিন্তু দেখতে খারাপ লাগবে। তো ধরেন আমি কি সার্ভিস দেই, এখানে সার্ভিস নামে একটা পেজ এড করেছি। তো আমি কি সার্ভিস দেই সেগুলো আমি এই সার্ভিসের মধ্যে সাব মেনু আকারে রাখবো। সেগুলোও কিন্তু পেজ, ঠিক আছে? সেগুলোও পেজ, বাট সেই পেজগুলো আমি সরাসরি আমার হেডারের ভেতরে রাখবো না, বা সরাসরি আমি মেনু বারে রাখবো না। সেটা সাব মেনু আকারে বা ড্রপ ডাউন আকারে আমার সার্ভিসের ভেতরে থাকবে। তো সেই কাজটা করার জন্য যেটা করতে হবে আমাকে, এখন সার্ভিসের ভেতরে আমি কি সার্ভিস দেই, তাহলে ওগুলো কিন্তু পেজ। ওগুলোর জন্য আমার তাহলে আরো কিছু সার্ভিসের পেজ আমার তৈরি করে নিতে হবে। তো এখন আর আমি পেজ তৈরি করব না। আমার কিছু পেজ আগে থেকে তৈরি করা আছে। তো সেগুলো দিয়ে আমি দেখাচ্ছি। যেমন এখানে দেখেন আ গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস।
ধরেন এইগুলো আমাদের ধরেন এটা আমাদের ইনস্টিটিউটের একটা ওয়েবসাইট। তো আমরা এই সার্ভিস গুলো দিয়ে থাকি বা এগুলো আমাদের এখানে শেখানো হয়, সেটা আমি বুঝাচ্ছি। তো আমি এইগুলাকে অ্যাড করলাম, সিলেক্ট করলাম, এখন এটাকে আমি মেনুতে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এখন এখন আমি একটু এগুলোতে অ্যাড করলাম, এখন আবার একটু সেভ করি। এখন সেভ করে আবার আমি একটু ব্যাকে যাই, মানে ওয়েবসাইটটা একটু দেখি। দেখেন এগুলো কিন্তু আমার হেডারে পাশাপাশি পাশাপাশি চলে আসছে, এগুলা কিন্তু সাব মেনু আকারে আসে নাই। তাহলে সাব মেনু আকারে আসার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো এই জিনিসটাকে আমি চেপে ধরে সার্ভিসের নিচে নিয়ে আসতে হবে, নিচে এনে একটু ডানে সরায় রাখতে হবে, একটু ডানে। এই যে জাস্ট চেপে ধরে এনে এখানে একটু সরিয়ে রাখবো, তাহলে আমার সাব মেনু তৈরি হয়ে যাবে। দেখেন এখানে এগুলোর পাশে পাশে কিন্তু এখন লেখাও চলে আসছে সাব আইটেম, দেখেছেন? এবার আমি সেভ করি। এরপর আমি এটাকে একটু আবার রিফ্রেশ দেই। এবার কিন্তু আর দেখা যাচ্ছে না, এবার কিন্তু এটা দেখেন, এই যে এখন এটা কিন্তু ড্রপ ডাউন আকারে এই যে এই জায়গাটায় অ্যাড হয়েছে। এটা কিন্তু এখন আর পাশাপাশি আসে নাই, এখন কিন্তু সাব মেনু তৈরি হয়েছে। তো এভাবে আমরা সাব মেনু তৈরি করতে পারবো। এখন আপনারা বলেন এইটুকু বুঝতে কারো কোথাও প্রবলেম আছে কিনা বা কারো কোথাও কোনো কোশ্চেন আছে কিনা। যেহেতু আপনারা এখনই প্র্যাকটিস করতে পারছেন না, এই কারণে আমি আর বেশি দূর আগাচ্ছি না, কারণ বেশি আগালে পরে আপনাদের প্র্যাকটিস করতে প্রবলেম হবে, যেহেতু আপনারা এখনো ডোমেইন হোস্টিং পান নাই সেজন্য। এখন আপনারা একটু আনমিউট করতে পারেন সবাই, এবং প্রবলেম থাকলে সেটা আমাকে জিজ্ঞেস করতে পারেন, বা কোথাও কোথাও বুঝতে যদি অসুবিধা হয় সেটা আমাকে এখন জানাতে পারেন। আমরা কি পুরো আজকে যে কাজগুলো না, দেখেছি? বুঝতে কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো বুঝতে পারছি। সবাই কি বুঝতে পেরেছি? হাফিজুর রহমান এবং ইয়াসিন হাসান, আপনারা দুইজন রিপ্লাই দিয়েছেন। বাকিরা কি বুঝতে পেরেছি? জি ম্যাডাম। আচ্ছা, আফরোজা খাতুন আপু, আপনি একটু লেটে অ্যাড হয়েছেন, আপনি কি বুঝতে পেরেছেন? জি আপু, একটু। একটু সামারি দিলে ভালো হয়, তাই? উম, না, আজকে থাক, কাল আমি যখন ক্লাসটা রিভিউ দিব, রেকর্ড দেখবো নি, দেখার পরে কালকে না হয় আপনাকে যদি কিছু বোঝার সমস্যা হয় তখন জিজ্ঞেস করবো নি। আচ্ছা, নেক্সট ডে হয়তো আর আমার সাথে আপনাদের ক্লাস থাকবে না। তো যাই হোক, আপনাদের হয়তো এরপর ইংলিশ ক্লাস থাকবে বা ফ্রিল্যান্সিং ক্লাস থাকবে, এগুলো স্টার্ট হবে। আমার সাথে আপনাদের ক্লাস হচ্ছে সপ্তাহে 2 দিন থাকবে। তো এই সপ্তাহে 2 দিন হয়ে গিয়েছে, তো নেক্সট আপনাদের মনে হয় এখনো রুটিন সাজানো হয় নাই, রুটিন দেওয়াও হয় নাই। তো রুটিন সাজানো হলে দিয়েও দেওয়া হবে জি জি, ইনশাল্লাহ। রুটিনটা পাইলে আমাদের একটু কাজ করতে করতে একটু হ্যাঁ হ্যাঁ, ধারণা ইনশাল্লাহ পাওয়া যাবে, সুবিধা রুটিন হবে। রুটিন তৈরি এই হচ্ছে ক্লাসে আজকে মনে হয় তৈরি হয়েও গিয়েছে, আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, বুঝতে পারিনি। আপু, আমাদের ব্যাচে কতজন স্টুডেন্ট?